বাইরে এসে দেখি ফায়ারপ্লেসের আগুনের সামনে আমার ইজি চেয়ারে কেউ বসে দোল খাচ্ছে। চেয়ারটা নিজে নিজেই দুলছে। আগুনের আলোয় আমি দেখলাম চেয়ারের পাশে একটা ছায়া পড়েছে, যার মাথায় দুটো শিংয়ের মতো কিছু একটা আছে। সে আমার দিকে তাকালো না, কিন্তু আমি তার মনের কথা শুনতে পেলাম। সে আমার মস্তিষ্কের ভেতর কথা বলল, কোথায় যাচ্ছি শিভান? খেলা তো কেবল শুরু হলো। আসসালামু আলাইকুম। অদ্ভুত ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের চ্যানেলটি একদমই নতুন, তাই আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে এবং এমন সব ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের ঘটনাটি পাঠিয়েছে আমার এক খুব কাছের বন্ধু, যে দীর্ঘদিন ধরে রাশিয়ার সাইবেরিয়াতে বসবাস করছে। সে ওখানকার স্থানীয় বয়স্ক লোকেদের মুখে এই ঘটনাটি শুনেছে। ঘটনাটি শোনার পর তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, আর আজ সেই ঘটনাটি আমি আপনাদের শোনাব। তবে আজকের এই গল্পটি কোনো জীবিত মানুষের জবানবন্দি নয়, কারণ এই ঘটনার সাক্ষী যিনি ছিলেন তিনি আর আমাদের মাঝে নেই। এই পুরো ঘটনাটি নেওয়া হয়েছে একটি ধুলো জমা পুরনো ডায়েরি থেকে। 1 বছর ধরে তিলে তিলে কিভাবে একটি মানুষকে অদৃশ্য শক্তি শেষ করে দিয়েছিল, এটা তারই দলিল। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক রাশিয়ার সেই বরফ ঢাকা অভিশপ্ত কেবিনে। রাশিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল সাদা বরফ। কিন্তু সাইবেরিয়ার ওমিয়াকোন অঞ্চলের গহীন জঙ্গলে এমন কিছু জায়গা আছে যেখানে স্থানীয়রা ভুল করেও পা রাখে না। তারা বলে ওটা মানুষের জায়গা নয়, ওটা হলো কালো ছায়াদের রাজত্ব। সালটা ছিল 1998। ইভান দিমিত্রি নামের এক লেখক সিদ্ধান্ত নিলেন তিনি শহরের কোলাহল ছেড়ে 1 বছরের জন্য ওই নির্জন জঙ্গলের একটি কাঠের কেবিনে থাকবেন। তার উদ্দেশ্য ছিল প্রকৃতির মাঝে বসে একটি বই লেখা, কিন্তু তিনি জানতেন না তিনি প্রকৃতির মাঝে নয়, বরং নিজের কবরে প্রবেশ করতে যাচ্ছেন। ইভানের ডায়েরি, তারিখ 12 নভেম্বর 1998। আজ আমি কেবিনে পৌঁছালাম। জায়গাটা অদ্ভুত রকমের শান্ত, হাড় কাঁপানো ঠান্ডা, চারদিকে শুধু বরফ আর পাইন গাছ। কেবিনের ভেতরে ঢোকার পর নাকে একটা ভ্যাপসা গন্ধ এলো, অনেকটা সালফার বা পোড়া চামড়ার মতো গন্ধ। অথচ এই কেবিনে গত 10 বছরে কেউ থাকেনি। আমি ফায়ারপ্লেসটা জ্বালিয়ে আগুনের সামনে বসলাম। আগুনের ছায়াগুলো দেয়ালে অদ্ভুতভাবে নাচছে। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঝট করে পেছনে তাকালাম, কেউ নেই, শুধু দরজার বাইরের ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আমার ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে গেল। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় কখনো ভুল করে না। আমি স্পষ্ট অনুভব করলাম এই ঘরের কোণ থেকে কেউ একজন আমাকে দেখছে। রাত তখন 3টে। আমি বিছানায় শুয়ে আছি। বাইরে তুষার ঝড় শুরু হয়েছে। বাতাসের শব্দে মনে হচ্ছে কেউ যেন আর্তনাদ করছে। ঠিক তখনই আমি শব্দটা শুনলাম। দোতলার ছাদের ওপর ভারী পায়ে কেউ হাঁটছে, ডুম ডুম ডুম। ইঁদুর বা কাঠবিলালি এত ভারী শব্দ করতে পারে না। শব্দটা ঠিক আমার মাথার ওপর এসে থেমে গেল। আমি শ্বাস বন্ধ করে আছি। হঠাৎ ছাদের ঠিক ওই অংশটা থেকে একটা নখ দিয়ে আছড়ানোর শব্দ শুরু হলো। মনে হচ্ছে কেউ ছাদ ফুটা করে নিচে নামতে চাইছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে গেল। সেই নিস্তব্ধতা শব্দের চেয়েও ভয়ানক। ডায়েরি এন্ট্রি, দিন 13। সকালে ঘুম থেকে উঠেই আমি দৌড়ে জানলার কাছে গেলাম। কাল রাতে আমি জানলার কাছে বাইরের দিক থেকে একটা হাতের ছাপ দেখেছিলাম। মানুষের হাত, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আর সেই হাতের ছাপটা তৈরি হয়েছিল জমে থাকা তাজা রক্ত দিয়ে। কিন্তু আজ সকালে সেখানে কিচ্ছু নেই, একদম পরিষ্কার। বাইরের তুষার শুভ্র বরফেও কোনো পায়ের ছাপ নেই। তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি? না, আমি স্পষ্ট দেখেছি। দুপুরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি কেবিনের পেছনে একটা মরা হরিণ দেখতে পেলাম। ওটাকে কোনো পুষি মেরেছে বলে মনে হলো না। হরিণটার শরীর অক্ষত, শুধু ঘাড়টা মুচকানো, যেন 2 হাতে ধরে ঘাড়টা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আর তার চোখ দুটো খুবলে নেওয়া হয়েছে। চোখের গর্ত দুটো অন্ধকার গহ্বরের মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন হরিণটার দিকে তাকিয়েছিলাম তখন আবার সেই অনুভূতিটা হলো। জঙ্গল থেকে কেউ আমাকে দেখছে। আমি তাকালাম, প্রায় 100 গজ দূরে পাইন গাছের সারির পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। উচ্চতা অন্তত 7 ফিট। সে নড়ছে না,
বাতাসের তোড়ে গাছের ডালপালা নড়ছে, কিন্তু ওই ছায়াটা স্থির। আমি চোখ কচলে আবার তাকালাম। নেই, মুহূর্তের মধ্যে অদৃশ্য। ডায়েরি এন্ট্রি, দিন 27। ওরা আমার সাথে খেলা করছে। আজ রাতে আমি আমার মায়ের গলার স্বর শুনলাম। বেসমেন্টের বা মাটির নিচের ঘর থেকে মা আমাকে ডাকছিল, ইভান, নিচে আয় বাবা, নিচে খুব গরম। আমার মা মারা গেছে 10 বছর আগে। আমি জানি ওটা মা নয়, ওটা ওই শয়তান। আমি বেসমেন্টের দরজায় তালা লাগিয়ে দিয়েছি, কিন্তু সারা রাত নিচ থেকে কেউ দরজায় ধাক্কা দিয়েছে আর খিক খিক করে হেসেছে। সেই হাসি মানুষের হতে পারে না। আমি কানে বালিশ চাপা দিয়ে বসেছিলাম। মনে হচ্ছে নিচ থেকে কেউ নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে, যেন কাঠ ছিঁড়ে ওপরে উঠে আসবে। ডায়েরি এন্ট্রি, দিন 56। আমার রেডিওটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কাল রাতে ওটা একা একাই বেজে উঠল। কোনো গান নয়, শুধু একটা স্ট্যাটিক নয়েজ বা খসখসে শব্দ। আর সেই শব্দের ফাঁকে ফাঁকে একটা বাচ্চার কান্নার শব্দ। আমি ব্যাটারি খুলে ফেললাম। রেডিওটা বন্ধ হলো, কিন্তু কান্নার শব্দটা বন্ধ হলো না। শব্দটা এবার দেয়ালের ভেতর থেকে আসতে শুরু করলো। আমি কুঠার দিয়ে দেয়ালে কোপ দিলাম, কিন্তু দেয়ালের কাঠ কাটার পর দেখি কাঠের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে, লাল ঘন রক্ত। এই কেবিনটা জ্যান্ত, এটা আমাকে গিলে খাচ্ছে। ডায়েরি এন্ট্রি, দিন 112। আজ আমি পালাতে চেয়েছিলাম। আমি গাড়ি স্টার্ট দিয়েছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। আমি হেঁটে বেরোতে চাইলাম, কিন্তু হঠাৎ এমন তুষার ঝড় শুরু হলো যে আমি 10 হাত দূরে কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি বাধ্য হয়ে কেবিনে ফিরে এলাম। ফিরে এসে দেখি ফায়ারপ্লেসের আগুনের সামনে আমার ইজি চেয়ারে কেউ বসে দোল খাচ্ছে। চেয়ারটা নিজে নিজেই দুলছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। আগুনের আলোয় আমি দেখলাম চেয়ারের পাশে একটা ছায়া পড়েছে, যার মাথায় দুটো শিঙের মতো কিছু একটা আছে। সে আমার দিকে তাকালো না, কিন্তু আমি তার মনের কথা শুনতে পেলাম। সে আমার মস্তিষ্কের ভেতর কথা বলল, কোথায় যাচ্ছিস ইভান? খেলা তো কেবল শুরু হলো। ডায়েরি এন্ট্রি, দিন 200। আমি আর লিখতে পারছি না। আমার হাতের আঙুলগুলো অবশ। কাল রাতে আমি ঘুমের মধ্যে বোবায় ধরা অনুভব করলাম। আমি নড়তে পারছিলাম না। তখন আমি দেখলাম ওটা আমার বুকের ওপর বসে আছে। একটা কঙ্কালসার দেহ, গায়ের চামড়া পোড়া আর চোখ দুটো আগুনের মতো লাল। সে আমার মুখের কাছে মুখ এনে শ্বাস নিচ্ছে, তার নিঃশ্বাসে পচা মাংসের গন্ধ। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, তোর শরীরটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে দিয়ে দে। আজ সকালে উঠে দেখি আমার সারা পিঠের উপর গভীর নখের আঁচড়, মাংস উঠে হাড় দেখা যাচ্ছে। ব্যথায় আমি চিৎকার করতে পারছি না। ডায়েরি এন্ট্রি, দিন 250। আয়নাগুলো সব ভেঙে ফেলেছি, কারণ আয়নায় আমি নিজেকে দেখতে পাই না। আমি দেখি আমার পেছনে সে দাঁড়িয়ে আছে, সে হাসছে। এখন দিন রাতের কোনো পার্থক্য নেই, সব সময় অন্ধকার। মাঝে মাঝে মনে হয় আমি মরে গেছি। এটা কি নরক? আমি কি নরকে আছি? ঘরের জিনিসপত্রগুলো এখন বাতাসে ভাসে। মাঝরাতে রান্নাঘর থেকে থালা বাসন আছাড় মারার শব্দ আসে। আমি এখন আর ভয় পাই না, আমি শুধু অপেক্ষা করি কখন এটা শেষ হবে। ডায়েরি এন্ট্রি, দিন 299। আজ শেষ রাত। ওরা দরজা ভেঙে ফেলেছে। আমি এখন বেসমেন্টে লুকিয়ে আছি, কিন্তু ওরা এখানেও ঢুকে পড়েছে। আমি ওদের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সিঁড়ি দিয়ে কেউ নিচে নামছে, ভারী পায়ের শব্দ, ডুম ডুম ডুম। ওরা আসছে, ওরা আমাকে নিতে আসছে। যদি কেউ এই ডায়েরিটা পান, দয়া করে এই কেবিনটা জ্বালিয়ে দেবেন। এই অভিশাপ যেন আর কারোর ওপর না পড়ে। ওই তো দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকছে, লাল দুটো চোখ জ্বলছে অন্ধকারে। না না, আমার কাছে আসবি না, যা এখান থেকে। আল্লাহ, আমাকে বাঁচাও। ওরা আমাকে ধরে ফেলেছে। আহ পুলিশ যখন 3 মাস পর বরফ গলে যাওয়ার পর কেবিনে পৌঁছায়, তখন ইভান ছিল না। বেসমেন্টের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল না, বাইরে থেকে খোলা। ভেতরে পাওয়া গিয়েছিল ইভানের ছিঁড়ে যাওয়া জামা কাপড় আর এই ডায়েরিটা। কিন্তু সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হলো, বেসমেন্টের পাথরের দেয়ালে একটি মানুষের ছায়া স্থায়ীভাবে গেঁথেছিল, যেন কোনো তীব্র দাহ্য শক্তি বা বিস্ফোরণ ইভানের শরীরটাকে বাষ্প করে শুধু ছায়াটা দেয়ালে রেখে গেছে। সেই কেবিন আজও দাঁড়িয়ে আছে সাইবেরিয়ার সেই জঙ্গলে। স্থানীয়রা বলে, পূর্ণিমার রাতে আজও ওই কেবিন থেকে ইভানের চিৎকার শোনা যায়। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না।
আর রাশিয়ার এমন তুষার ঢাকা নির্জন স্থানে আপনি কি কখনো রাত কাটাতে সাহস করবেন সেটাও আমাদের জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভয়ঙ্কর গল্পের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।